আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিল, ভারতের সাথে ছিল এবং চীনের সাথেও ছিল। তার মানে আমাদেরকে তখন আমরা আমেরিকা বিরোধিতা করলেও তিনটা বড় শক্তি আমাদের সঙ্গে ছিল। এই মুহূর্তে বর্তমান সরকারের চীন নেই, ভারত তো নেই, এখন আমেরিকাকে হারালে রাশিয়াও নেই, আমেরিকাকে হারালে আর কেউ নেই। আমেরিকা এখন যেটা চাইবে সেটা বাংলাদেশের করতে হবে। কেন এতদিন পরে আবার পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল? এটা ইরানের আবদার, এটা বোঝার জন্য তার রকেট সায়েন্সের প্রয়োজন নাই, এটা ইরান আবদার করেছে, করো। তো ইরানকে খুশি করবেন, আপনি এক্সেপ্ট ইসরায়েল লাগাচ্ছেন, এই বার্তাটা তো ট্রাম্পের কানে চলে যাবে, যাবে না? গেছে। ট্রাম্প তখন বলবে অ্যাকসেপ্ট ইসরায়েল। ট্রাম্প তো হলো বুল ইন দ্য চায়না শপ, ঢুকবে তো সব ঘোরা করে দিবে। তখন বলবে যে তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ যদি জানিয়ে ফেলে হোয়াইট হাউসে, যাবেন না? কিন্তু দৌড়তে দৌড়তে যাবেন, স্বাভাবিকভাবে যাবেন। গেলে জেলেন্সকির মতো লাইভে রেখে, জেলেন্সকিকে যখন বললো তোমার কি স্যুট নাই হোয়াইট হাউসে আসার মতো, তেমনি লাইভে রেখে তারেক রহমান সাহেবকে যদি বলে ইসরায়েলকে স্বীকৃতি দাও, উনি কি ট্রাম্পের মুখের উপর না করতে পারবেন? পারবেন না। তো খলিলুর রহমান অত্যন্ত সুপরিকল্পিতভাবে, চমৎকারভাবে বিএনপি সরকারকে ফাঁসিয়ে দিয়ে গেছে। আর বাংলাদেশ যদি রিকগনাইজ করে ফেলে ইসরায়েলকে, জামাতে ইসলামী রাস্তায় নামবে, আওয়ামী লীগ রাস্তায় নামবে, অন্য দলগুলো রাস্তায় নামবে এটার বিরুদ্ধে। কাজে একটা চরম চ্যালেঞ্জিং কঠিন সময়। ওই মোষ নিয়ে যে সমস্যাটা হলো, এটা কিছুই না, ভয়ঙ্কর সমস্যা। তো এটাকে আপনি যদি অ্যাভয়েড করতে হয় তাহলে ট্রাম্পের সঙ্গে তো যোগাযোগ স্থাপন করতে হবে যে ভাই আমাকে এই ইসরায়েলের স্বীকৃতির কথা বলো না। তখন ট্রাম্প বলবে আচ্ছা স্বীকৃতির কথা বলবো না, তাহলে চট্টগ্রামে বন্দরটা দিয়ে দাও, সামরিক ঘাঁটি, আরাকান করিডোরটা দিয়ে দাও, কারণ আমরা তো এখন মোটামুটি আমাদের হাত পা তো বাঁধা, তাই না? অস্বীকার কোনো সুযোগ তো নাই। শোয়েব চৌধুরী, আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশকে কি এখন তার মানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দিকে হাঁটতে হবে? কারণ পাকিস্তানেরও যেই মানে বাস্তবতা, তাতে পাকিস্তান আসলে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার জেদ ধরে কি রেখে সত্যি ফিল্ড মার্শাল আসিম মুনির শাহবাজ শরীফের পক্ষে সম্ভব ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলা? এবং যে ধরনের নির্ভরতা আছে পাকিস্তানের পশ্চিমা সাহায্যের ওপর এবং আমেরিকার সমর্থনের ওপর, বাংলাদেশেরও তো সেসব নির্ভরশীলতা বাড়ছে, গত 2 বছরে ক্রমাগত বেড়েছে। এখন তারেক রহমান সরকারকে কি শেষ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, প্রথমেই আপনি একটা কথা বলেছেন যে পাকিস্তান সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তো পাকিস্তান অস্বীকৃতি জানায়নি, জানিয়েছে ইসাকদার এবং খাজা আসিফ। কিন্তু আপনি আমরা সবাই জানি যে পাকিস্তান পরিচালিত হচ্ছে আসিম মুনিরের ইচ্ছায়, ওই দুজনের ইচ্ছায় না, বা শাহবাজ শরীফের ইচ্ছায় না। আপনার মনে আছে যে কয়েক মাস আগে আসিম মুনির এবং শাহবাজ শরীফ যখন হোয়াইট হাউসে যান, তখন সেই দেশের রেয়ার আর্ট সেটাকে একদম ক্যাটালগে করে নিয়ে গেলেন স্যাম্পল হিসাবে, ট্রাম্পের কাছে এটা দিয়ে দিলেন। আমরা যেরকম দেবতার সামনে প্রসাদ রাখি, ঠিক এইভাবে পাকিস্তানের খনিজ সম্পদ সবকিছু তুলে দিয়েছেন। সেই পাকিস্তান এখন ট্রাম্পের এই ইচ্ছা পূরণ করবে না, এটা কখনোই সম্ভব না। আর পাকিস্তান যদি এটা ইগনোর করতেও চায় তো তার আরো অনেক পথ আছে, কারণ পাকিস্তান তো পারমাণবিক শক্তি, এটা অস্বীকার করা যাবে না। পাকিস্তানের সাথে ইরানের একটা সীমান্ত আছে, কাজেই পাকিস্তানের প্রেক্ষাপটটা আর আমাদের প্রেক্ষাপটটা এক না। অন্যদিকে আপনি যদি মনে করেন যে আমাদের এই বিশ্বে যে শীতল যুদ্ধের সময়টা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সোভিয়েত ইউনিয়ন, বর্তমান বিশ্বটা কিন্তু তার চাইতেও বেশি টালমাটাল।
কারণ ওই সময় দুইটা পক্ষ ছিল, এখন অসংখ্য পক্ষ। কে যে কার বিরুদ্ধে আর কে যে কার পক্ষে এটা বলা বড় মুশকিল। এমন এক স্পর্শকাতর সময়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যে পাকিস্তানকে, সৌদি আরবকে, কাতারকে, তুরস্ককে উনি আহ্বান জানিয়েছেন আব্রাহাম অ্যাকর্ড, এটা বা ইব্রাহিম চুক্তি, সেটাকে বাস্তবায়িত করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য। সৌদি আরব এটা ইগনোর করবে না, পাকিস্তানও করবে না। এবার আসুন বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যখন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তিনি ওয়াশিংটনে গিয়ে এই বছর জানুয়ারি মাসে পল কাপুরকে কি বলে আসছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, সহজ ভাষায় গাজায় হামাসদেরকে মারার জন্যে যে বাহিনী তৈরি করছে, হামাস মানে ফিলিস্তিনি, সেই বাহিনীতে বাংলাদেশ স্বপ্রণোদিতভাবে অংশগ্রহণ করার প্রস্তাব দিয়ে আসছে। তো আপনিও জানেন, আমরা সবাই জানি যে আমেরিকার মতন এই ধরনের দেশে আপনি মৌখিক কোনো প্রস্তাব হয় না, সেখানে একটা লিখিত প্রস্তাব আছে। বিএনপিকে তো ইউনূসের সমস্ত লিগেসি গ্রহণ করতে হচ্ছে, যে আমরা যেটাকে বলি যে তথাকথিত বাণিজ্য চুক্তি, সেটা সমস্ত যে বোঝা সেটা তো বিএনপিকে বহন করতে হচ্ছে। তো ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যে আমাদের সামরিক বাহিনী পাঠাবেন, পুলিশ তো না, আনসার তো না, আর্মি, তো আপনি আর্মি পাঠাবেন এটা বলেও আসছেন আমেরিকাতে খলিলুর রহমান। উনি কি এটা আমাদের সেনাপ্রধানের সঙ্গে কনসাল্ট করে গেছেন? জাননি তো। তো এখন যদি আমেরিকা বলে হ্যাঁ দাও, তোমরাই তো বলেছিলে এখন দাও, একটা সমস্যা হবে। আমি তো সেখানে নাও যেতে চাইতে পারে, কারণ আপনি যেটা জানেন যে বাংলাদেশে একটা এন্টি ইসরায়েল সেন্টিমেন্ট তো আছে, পাকিস্তানে আরো বেশি। তো বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিবেন, যে কোনো সময় দিবেন, এবং সেই চাপটা উনি দিবেন এই জন্য না যে বাংলাদেশ যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বরঞ্চ এটাকে উনি একটা প্রেশার টুল হিসেবে ব্যবহার করবেন, ব্ল্যাকমেলিং টুল। এখন বলছেন সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি করবে, তখন বল সেন্ট মার্টিন দ্বীপ না, আমি চট্টগ্রামে সামরিক ঘাঁটি করব, আরাকানি করিডোর দিয়ে দাও, না ইসরায়েলকে স্বীকৃতি দাও। তো এই একটা হর্নস অফ ডায়লেমা, উভয় সংকটে আমরা পড়ে যাচ্ছি বা পড়ে যাব। আপনি জানেন কয়েকদিন আগে, গতকালকে মানে কয়েকদিন ধরে সিচুয়েশনটা তো প্রায় এরকমই দাঁড়িয়েছে যে মার্কিন বাণিজ্য চুক্তিতে সই করেছে বাংলাদেশ, এরপরে এখন আকসা জিসুমিয়া করতে হবে, মানে যাতে যুদ্ধ জাহাজ এনে আমাদের বন্দরে রাখতে পারে, গোয়েন্দা তৎপরতার জন্য রেডার বসাতে পারে। এখন বলবে যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, না হলে তো আপনি বলছেনই, মানে এখন তো আসলে আমার জাস্ট মনে হয় যে জানটা কুরবান করে দেওয়া ছাড়া আর কিছু বাকি নাই, এরকম একটা পরিস্থিতিতে পৌঁছেছি। কিন্তু আমি বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাও আসলে বুঝে উঠতে পারছি না। কারণ দেখেন, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা মনে করিয়েছেন যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, ট্রাম্পের মানে বাহিনী যেটা কিনা আসলে ইসরায়েলের নেতৃত্বে থাকবে, গাজায় স্থায়ীভাবে থাকবে, সেই বাহিনীতে বাংলাদেশ যোগ দিতে চায় জানুয়ারি মাসে। এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বলেছেন যে বিএনপি বাণিজ্য চুক্তি থেকে শুরু করে আমেরিকার সব জেনে শুনেই ক্ষমতায় এসেছে, রাজি হয়েই এসেছে। আবার বিএনপি ক্ষমতায় এসে তাহলে কেন বলল যে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করবে তারা? আপনি মনে থাকবে মানে এই মানে আসলে কি অবস্থান নিতে চাইছে? এমনকি আবার ইরানের ঘটনার পর আপনার মনে থাকবে যে খামেনির হত্যার বিষয়েও বাংলাদেশ প্রথম মানে এর নিন্দা জ্ঞাপন করতে পারলো না। ইরানের ওপর যে আমেরিকা গিয়ে হামলা চালালো এই কথাটুকু বলতে পারলো না। ইরান আছে চরম ক্ষেপে। মানে এই পুরো পরিস্থিতিতে আসলে
বাংলাদেশ ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে, নাকি মুসলিম বিশ্বের পক্ষে? আর মুসলিম বিশ্বেরও তো আবার ঐক্য নাই, কারণ বাহরাইন, ইউএই এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে, আপনি বলছেন সৌদি আরবও খুব শিগগিরই দেবে। তাহলে মানে কোন দিকে যাচ্ছে? দেখুন, আমরা যে ফিলিস্তিন নিয়ে তর্ক করি, সেই ফিলিস্তিনও কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেয়, স্বীকৃতি দেয়া আছে। ফিলিস্তিনিরা ইসরায়েলে ঢোকে, ইসরায়েলিরা ফিলিস্তিনে যায়। আমরা বলি স্বীকৃতি দিব না, যাদের জন্য বলি ফিলিস্তিন, ওরা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েই আছে। এক। দুই নম্বর হলো, আপনি যেটা বলতে চাইলেন যে একটা ভূ রাজনীতির কথা। দেখুন, এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিল, ভারতের সাথে ছিল, এবং চীনের সাথেও ছিল। তার মানে আমাদেরকে, তখন আমরা আমেরিকা বিরোধিতা করলেও তিনটা বড় শক্তি আমাদের সঙ্গে ছিল। এই মুহূর্তে বর্তমান সরকারের চীন নেই, ভারত তো নেই, এখন আমেরিকাকে হারালে রাশিয়াও নেই, আমেরিকাকে হারালে আর কেউ নেই। আমেরিকা এখন যেটা চাইবে সেটা বাংলাদেশের করতে হবে। আপনি যদি বলেন যে কেন বিএনপি এই পাসপোর্টে এটা করছে, হ্যাঁ, তো আমি বিনয়ের সাথে একটা উদাহরণ টানতে চাই যে গতকালকে রাতের বেলায় যখন ঈদ উদযাপন রাত, আমরা যেটাকে বলি চাঁদ রাত, তখন হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হয়ে গেল যে একটা মোষ, যেটা ডোনাল্ড ট্রাম্প নাম দেয়া, ওটা তো জবাই হয়ে যাবে ঈদের দিন, তাড়াতাড়ি করে নিয়ে আসো। পুলিশ পাঠালো, নিয়ে আসলো, তাড়াহুড়া করে চিড়িয়াখানায় পাঠাতে ওটা দেহের মধ্যে একটা আঘাতের চিহ্ন। তো রয়টার্স এই নিউজটা আসছে এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে কি ওনারা বোঝেন নাই যে এই জিনিসটা এখনই বন্ধ করতে হবে, এটা বিক্রি করা বন্ধ করতে হবে? যেই কাজটা কালকে রাতে করেছেন সেটা 7 দিন আগে কেন করেন নাই? তো 7 দিন তো ওনারা এনজয় করেছেন, ভালোই তো নাম হচ্ছে। এরপরে যখন আর চাপ সহ্য করতে পারেন নাই, তখন তো আর একটু চাপ পড়লে প্রধানমন্ত্রীকেও যেতে হতো সেই মোষকে নিয়ে আসার জন্য। তেমনি ভাবে কেন এতদিন পরে আবার পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল? এটা ইরানের আবদার, এটা বোঝার জন্য তার রকেট সায়েন্সের প্রয়োজন নাই। এটা ইরান আবদার করেছে, করো। তো ইরানকে খুশি করবেন, আপনি এক্সেপ্ট ইসরায়েল লাগাচ্ছেন, এই বার্তাটা তো ট্রাম্পের কানে চলে যাবে, যাবে না? গেছে। ট্রাম্প তখন বলবে অ্যাকসেপ্ট ইসরায়েল। ট্রাম্প তো হলো বুল ইন দ্য চায়না শপ, ঢুকবে তো সব ঘোরা করে দিবে। তখন বলবে যে তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ যদি জানিয়ে ফেলে হোয়াইট হাউসে, যাবেন না? কিন্তু দৌড়তে দৌড়তে যাবেন, স্বাভাবিকভাবে যাবেন। গেলে জেলেন্সকির মতো লাইভে রেখে, জেলেন্সকিকে যখন বললো তোমার কি স্যুট নাই হোয়াইট হাউসে আসার মতো, তেমনি লাইভে রেখে তারেক রহমান সাহেবকে যদি বলে ইসরায়েলকে স্বীকৃতি দাও, উনি কি ট্রাম্পের মুখের উপর না করতে পারবেন? পারবেন না। তো খলিলুর রহমান অত্যন্ত সুপরিকল্পিতভাবে, চমৎকারভাবে বিএনপি সরকারকে ফাঁসিয়ে দিয়ে গেছে। কারণ খলিলুর রহমানের পরিবার, খলিলুর রহমানের অস্তিত্ব, খলিলুর রহমানের ভবিষ্যৎ সব আমেরিকাতে, তাকে আমেরিকায় যেতে হবে। তো সে আমেরিকার পারপাস তার তো করবেই। আমি আপনারই অনুষ্ঠানে আগের বার বলেছিলাম যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন সব বিদেশি নাগরিক, তো এরা যে যার দেশে চলে যাবে। ফাঁসবো তো আমি, আপনি, আমরা যারা বাংলাদেশে থাকি। এখন বাংলাদেশের এই ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, এই কথাটা ট্রাম্পের মুখ থেকে আসার আগেই এই সরকারকে বা বাংলাদেশকে একটা কোনো ব্যবস্থা নিতে হবে, এবং সেটা অফিসিয়াল চ্যানেলে নয়। কারণ ট্রাম্প তো একটা এমন লোক, আপনিও জানেন, যে সকালবেলা উঠেই হঠাৎ মনে হলো যে একটা টুইট করে দেই, বাংলাদেশ মাস্ট রিকগনাইজ ইসরায়েল। তারপরে আপনি যদি এটাকে অস্বীকার করেন, বলবে যে এইবার ওয়াশিংটনে আসো। আর বাংলাদেশ যদি রিকগনাইজ করে ফেলে ইসরায়েলকে, জামাতে ইসলামী রাস্তায় নামবে, আওয়ামী লীগ রাস্তায় নামবে, অন্য দলগুলো রাস্তায় নামবে এটার বিরুদ্ধে। কাজে একটা চরম চ্যালেঞ্জিং কঠিন সময়। ওই মোষ নিয়ে যে সমস্যাটা হলো, এটা কিছুই না, ভয়ঙ্কর সমস্যা। তো এটাকে আপনি যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে ট্রাম্পের সঙ্গে তো যোগাযোগ স্থাপন করতে হবে যে ভাই আমাকে এই ইসরায়েলের স্বীকৃতির কথা বলো না। তখন ট্রাম্প বলবে আচ্ছা স্বীকৃতির কথা বলবো না।
তাহলে চট্টগ্রামে বন্দরটা দিয়ে দাও, সামরিক ঘাঁটি, আরাকান করিডোরটা দিয়ে দাও, কারণ আমরা তো এখন মোটামুটি আমাদের হাত পা তো বাঁধা, তাই না? অস্বীকার কোনো কোনো সুযোগ তো নাই। আর যাদেরকে আমরা মনে করছি পাকিস্তান আমাদের মিত্র বন্ধু, এই বন্ধু সে হলো সেই যে প্রতারক কাজীর মতো, যে বিয়ে পড়াতে নিয়ে যায়, মেয়ের ওই পাত্র পছন্দ হয়নি, কান্না করতেছে, তারপরেও কাজী বলে কবুল বলে ফেলো। তো পাকিস্তান বলবে বাংলাদেশকে, আচ্ছা ট্রাম্প বলতেছে রাজি হয়ে যাও। কারণ বাংলাদেশে যদি এখানে একটা গোলমাল লেগে যায়, সবাই রাস্তায় আসে, সরকারের সাথে অন্যদের সংঘাত হয়, রক্তপাতে পাকিস্তানের লাভ। পাকিস্তানের আরেকটা লাভ হলো যে পাকিস্তান জানে, আসিম মনির জানে যে স্বীকৃতি দিবে, তো সে তার দলে আরেকটা মুসলিম রাষ্ট্রকে, দক্ষিণ এশীয়, তাকে নিতে চাচ্ছে, সেটা বাংলাদেশ। কাজেই এটা খুব কঠিন একটা সময়। এটা এই সরকার বুঝতেছে কিনা তো আমি জানি না। আর আপনি পররাষ্ট্র নীতির কথা বলছেন, তো পররাষ্ট্র নীতি আমার কথা হচ্ছে যে পররাষ্ট্রনীতির প্রসঙ্গেই যদি আবার আসি, আপনি বলছেন এটা ইরানের জন্য করেছে। ইরানের অভিমান তো এখন ভাঙাতে পারবে না তারেক রহমান সরকার, কারণ ওই যে খামেনিকে হত্যার পর নিন্দা জ্ঞাপন করে নাই, সেই জায়গায় ইরান বন্ধু রাষ্ট্র হিসেবে প্রথমে কিন্তু বলেছিল হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য খোলা থাকবে। তারপর ইরানের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ঢাকায় বসে বলেছেন যে এই বিপদে যারা পাশে থাকে নাই তাদের কথা সারা জীবন, এই যুদ্ধ শেষ হয়ে গেল ইরান ভুলবে না। কাজে এখন তো ইরানকে দলে আনা মুশকিল। মানে আপনি বলছিলেন রাশিয়া, চীন, ভারত কেউ নাই সরকারের পাশে, আসলে তো ইরানও নাই, ইরান কেউ আনতে পারবে না। আর আপনি যে সম্ভাবনার কথা বলছেন, আপনার সত্যি মনে হয় যে হোয়াইট হাউসে আমাদের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে যাবেন? তিনি তো আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুব স্বাভাবিকভাবে, যেহেতু তিনি একটা কালো তালিকাভুক্ত হয়েছেন আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে মানে আর এতটা গুরুত্ব ফিল্ড মার্শাল আসিম মুনিরের মতো কি সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী পাবেন? কারণ খলিলুর রহমান গিয়েই তো পুরো দেশ দিয়ে আসতে পারছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কাউকে তো দরকার হচ্ছে না আসলে। দেখুন, ইরানকে খুশি করতে গিয়ে আমরা কিন্তু সৌদি আরবকে, মধ্যপ্রাচ্যের সব দেশকে অখুশি করে ফেলছি, আমাদের জনশক্তি কিন্তু ওই সমস্ত দেশে। আর আপনি যেটা জানতে চাইলেন যে প্রধানমন্ত্রীকে কেন ডাকবে, খলিলুর রহমান যেসব পারবে, খলিলুর রহমান তো জানে যে ও এমন এক পর্যায়ে এটাকে নিয়ে এসে রেখেছে যে এখন এখান থেকে আর পেছনে আসার কোনো সুযোগ নাই। এখন সে তার গা বাঁচানোর জন্য চাইবে যে এই কাজটা তারেক রহমান সাহেবকে দিয়েই হোক। আমি আপনাকে তো নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না, কারণ আমি তো ডোনাল্ড ট্রাম্পের কেউ না, কিন্তু আমি সম্ভাবনার কথা বলছি যে ট্রাম্প যে কোনো সময় টুইট করে দেবে বাংলাদেশকে স্বীকৃতি দাও, অথবা ট্রাম্প তারেক রহমান সাহেবকে সাদরে আমন্ত্রণ জানাবেন হোয়াইট হাউসে। কিন্তু তারেক রহমান সাহেব গেলে ওই যে বললাম জেলেনস্কির মতো লাইভে রেখে বলবে ইসরায়েলকে স্বীকৃতি দাও, পাসপোর্টে কেন একসব ইসরায়েল দেখাচ্ছ। আর ট্রাম্পের যে আচার আচরণ আপনি তো জানেন, যে একটা দেশের প্রেসিডেন্ট জেলেনস্কি, তাকে যদি বলতে পারে হোয়াইট হাউসে বসিয়ে লাইভে তোমার কি স্যুট নাই পরে আসার মতো, তাহলে ও সব পারে। কারণ ট্রাম্প তো একটা আনপ্রেডিক্টেবল পার্সন, কখন কি করবে কেউ জানে না। কাজে খলিলুর রহমান তারেক রহমানের এই সরকারকে, বিএনপিকে এমন এক অকুল দরিয়ায় ভাসিয়ে দিয়ে গেছেন যেন ওনাদের যে প্রাথমিক প্ল্যান ছিল ইউনূসকে 10 বছর, 20 বছর, 50 বছর ক্ষমতায় রাখার, সেই রাস্তাটা তিনি আবার তৈরি করছেন। এবং তিনিও চান যে বিএনপি কলাপস করুক। এখন ইসরায়েলকে স্বীকৃতি দিলে বিএনপি ব্যাপক জনরোষের মুখে পড়বে, এবং আমি তো বললাম যে আওয়ামী লীগও রাস্তায় নেমে আসবে ওই সুযোগে। যখন জামাত নামবে, ইসলামী দল নামবে, আওয়ামী লীগ তো নেমে যাবে ফিলিস্তিনি পতাকা হাতে, তখন দেখবে জনগণের একটা সিম্পেথিও পেয়ে যাবে। এই একটা অমোঘ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সেটা থেকে বাঁচার জন্যে তারেক রহমান সাহেবকে এক্ষুনি পারলে আজকে রাতেই ইনিশিয়েটিভ নিতে হবে যে ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষি, যে ইসরায়েল, এটা বলা যাবে না বলো না, কিন্তু এটা বললে আবার ওই যে বললাম
যে ইসরায়েল স্বীকৃতি না দিলে বলবে তাহলে চট্টগ্রামে সামরিক ঘাঁটি দাও। দর কষাকষিটা করবেন কে? মানে আমাদের সরকারে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দর কষাকষিটা করবেন কে? দর কষাকষির জন্যই তো নিশ্চয়ই অমূল্য ভেবেই ডক্টর ইউনূসের আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি কিনা পররাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রণালয় সবাইকে দূরে রেখে নিজে পুরো পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করেছেন ইউনূস আমলে, তো সেই ডক্টর খলিলুর রহমানকে তারেক রহমান নিয়োগ দিয়েছেন। এখন ডক্টর খলিলুর রহমান ছুটিতে যান বা তাকে দূরে সরানো হোক, এরপরে তো তারেক রহমানের অতি ঘনিষ্ঠজন লন্ডনের বন্ধু হুমায়ুন কবির মানে তিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা, তার কোনো কূটনৈতিক অভিজ্ঞতার কথা আমাদের জানা নাই। আর আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। মানে তারেক রহমানের হয়ে হোয়াইট হাউসে দর কষাকষি করার লোক কোথায় খলিলুর রহমান ছাড়া? খলিলুর রহমানের যোগ্য লোক না। খলিলুর রহমান জাতিসংঘে একটা ছোট চাকরি করেছে। আপনি যদি একটা দেশকে দিয়ে দিতে চান আরেকটা দেশের কাছে, যেই দেশটা চায়, তাহলে তো খলিলুর রহমানকে প্রয়োজন নাই। আমি আমার গাড়ি চালককেও যদি পাঠাই দিই হোয়াইট হাউসে যে বাংলাদেশে কি কি লাগবে সব দিব, তো ওকেও ঠিক খলিলুর রহমানের চেয়ে বেশি মূল্য দিবে। খলিলুর রহমান অর্জন কি করেছেন? সবই তো বিসর্জন দিয়ে আসছে। কাজে খলিলুর রহমান খুব যোগ্য, খলিলুর রহমান খুব আমেরিকার লোক, এগুলো কিছুই না। খলিলুর রহমান হলো বাংলাদেশের সবকিছু দিয়ে আসছে। আমেরিকানরাও ভেবেছে যে এমন একটা দেশপ্রেমবিহীন লোক পেয়ে গেছি, আর সেটা আমাদেরই লোক আমেরিকান। তো এই জন্য খলিলুর রহমানের কোনো অর্জন নেই। খলিলুর রহমান একেবারেই গুরুত্বপূর্ণ কেউ না। এবং আমি বললাম যে তা না হলে সে গায়ে পড়ে সেনাপ্রধানের সঙ্গে কনসাল্টও করলো না, গায়ে পড়ে গিয়ে বলে আসলো যে গাজায় আমরা সৈন্য দিব। কেন বলছে? কারণ ওর কাজটাই হলো অনেকটা মোসাহেবি, মানে মোসাহেব, সব নাও, সব সব দিয়ে দিচ্ছি, আমাকে একটু দেখা করো, কথা বলো। খলিলুর রহমান যে এই যে এত যদি জনপ্রিয় হতো, ইনফ্লুয়েন্সিয়াল হতো, তো আমরা কি দেখেছি ডোনাল্ড ট্রাম্প কি খলিলুর রহমানকে ডেকেছিল কোথাও? ডাকে তো নাই। ডোনাল্ড ট্রাম্প তো অনেক কম গুরুত্বপূর্ণ লোককেও ডাকে। খলিলুর রহমান ইজ নাথিং। আমি আসলে ওনার সম্পর্কে একটা ভাষা ব্যবহার করতে চাইছিলাম, করব না, কিন্তু আমি এইটুকু বলি যে এইগুলো হলো দিয়ে আসার জন্য আপনি আমাকেই পাঠিয়ে দেন না যে বাংলাদেশ সব দিয়ে আসো, দেখবেন যে আমার জন্য ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরে এসে অপেক্ষা করবে। কিন্তু আপনার সামনে এখন অপশন তো দুইটা আসবে, ইসরায়েলকে স্বীকৃতি দাও, না হলে চট্টগ্রাম বন্দরে সামরিক ঘাঁটি করতে দাও, আরাকান করিডোর দাও। আর এটা যখনই করবেন তখনই ভারত রিয়েক্ট করবে, যখনই করবেন তখনই চীন রিয়েক্ট করবে। এবং আপনি ইসরায়েলকে স্বীকৃতি দিলে গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশে, যেটা পাকিস্তান চায়। এখানে সামরিক ঘাঁটি করলেও গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশে, যেটাও পাকিস্তান চায়। পাকিস্তান তো আমাদের বন্ধু নয়, পাকিস্তান আমাদের একমাত্র শত্রু দেশ। কাজেই এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনি পশ্চিমা বিশ্বের অনেক দেশে গেছেন। আপনি জানেন যে অনেক সরকারে দুই ধরনের দুতিয়ালি হয়, একটা হলো অফিসিয়াল চ্যানেল যেটাকে আমরা বলি, একটা আছে ব্যাক চ্যানেল। ব্যাক চ্যানেলে কিন্তু সবসময় সরকারি লোক থাকে না, অন্য লোক থাকে। তো এই বিএনপিতে তো ওই ধরনের অন্য লোক আছেন, আছেন না? আছেন। এই আমি কারো নাম বলবো না, এরকম অনেক লোক বিএনপি সরকারে আছেন একদম শীর্ষ নেতৃত্বে, যাদের সঙ্গে ইসরায়েলের গভীর সম্পর্ক আজকে থেকে না, সেই 71 সাল থেকে আছেন। আমি অন রেকর্ডই বললাম আপনাকে। এবং ওনাদের কথাকে যথেষ্ট মূল্য দেয় ইসরায়েল। এই বিএনপি সরকারে এমন অসংখ্য লোক আছেন যাদের বিশাল গুরুত্ব আছে আমেরিকাতে, খলিলুর রহমানের চাইতে অ্যাটলিস্ট 50 গুণ বেশি। তারপরে বিএনপির আরো একটা সরকার, তো তাদের তো অনেক রকম চ্যানেলস মোবিলাইজ করার সুযোগ থাকে। তারপরে আপনি যে পশ্চিমা বিশ্বে আপনার গণমাধ্যমে আপনার কথাটা যদি এখন থেকে তুলে ধরার চেষ্টা করেন যে বাংলাদেশ এটা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এফোর্ড করতে পারবে না, তাহলে আপনার মানে বজ্রপাতটা হওয়ার আগেই আপনি প্রতিষেধকটা নিয়ে রাখেন, প্রতিরোধকটা করে রাখেন। বাট আমি বলছি যে আপনাকে যে ট্রাম্পের মুখ থেকে একবার যখন বের হয়ে গেছে এটা স্বীকৃতি দাও, কারণ ট্রাম্প তো নোবেল পুরস্কার চায় অক্টোবরে। তো ট্রাম্প বাংলাদেশকেও বলবে, ইন্দোনেশিয়াকেও বলবে, মালয়েশিয়াকেও বলবে, সব মুসলমান দেশকে বলবে। আর ট্রাম্প কেমন জানেন? ট্রাম্প ওই লোক যাকে যদি আপনি একবার না বলেন তাহলে
একটা শব্দে 3 তালাক দিবে, একটা তালাক দিবে না, 3টা তালাক একটা শব্দে। জি, আবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কিন্তু কালকে ফরহাদ মজহার মানে এই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের প্রধান চিন্তক হিসেবে যিনি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সেই ব্যক্তি মানচিত্র চ্যানেলে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে দেখলাম বলেছেন যে আমেরিকার বিরুদ্ধে বলে আপনি ভারতের দালালি করছেন। তো তাহলে আপনি যে এই সহজ কথাটা মেলাচ্ছেন যে ইসরায়েলকে স্বীকৃতি দিলে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু করবে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো এবং সাধারণ মানুষের মধ্যে অ্যান্টি ইসরায়েল যে মানে একটা আবেগ এবং ফিলিস্তিনের প্রতি যে আবেগ, এটার কারণে কোনোভাবেই তারেক রহমান সরকারের জন্য সেটা সুবিধাজনক হবে না। কিন্তু এখন তো ন্যারেটিভটা বদলে গেছে, আমেরিকার বিরুদ্ধে বললে ভারতের দালালি হবে। তো ভারতের দালালি করার রিস্ক যেহেতু কেউ নেবে না, কাজেই আমেরিকা বললে ইসরায়েলকে স্বীকৃতি দিতে অসুবিধা কি? ফরহাদ মজহার এই টাইপের লোকগুলো, এদেরকে আমরা ইংরেজি ভাষায় বলি অ্যানার্কিস্ট, বাংলায় হলো মানে যারা ঝামেলা সৃষ্টি করে, গোলমাল সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, অ্যানার্কিস্ট। ফরহাদ মজহার এগুলা অনেক বছর আগে থেকেই পশ্চিমা দেশদের মার্সেনারি হিসেবে কাজ করে। আমেরিকার বিরুদ্ধে বললে ভারতের বিরুদ্ধে হবে কেন? আমেরিকা আমার দেশের বিরুদ্ধে কিছু করলে আমি অবশ্যই আমেরিকার বিরুদ্ধে বলবো। অন্য চায়না যদি আমার বিরুদ্ধে করে আমি বলবো, ভারত আমার বিরুদ্ধে বললে ভারতের বিরুদ্ধে বলবো। তো আপনাকে আমি বললাম তো যে এই ফরহাদ মজহার বলেন বা খলিলুর রহমান বলেন বা আদিলুর রহমান বলেন বা আরো যারা, আসিফ নজরুল, এরা সবাই হলো ডিপ স্টেটের এক একটা ক্রীড়নক। আর ফরহাদ মজহার তো হলো টপ অ্যানার্কিস্ট, একদম শীর্ষ বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তো সে চায় যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যাক, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক। ইসরায়েলকে আমরা স্বীকৃতি দিলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে, ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সামরিক ঘাঁটি দিয়ে দিতে হবে আমেরিকাকে, এবং আরাকান করিডোর, আবার সেই গৃহযুদ্ধ। এই পরিণতি থেকে দেশটাকে রক্ষা করতে হলে বিএনপি সরকারকে এখনই অত্যন্ত দ্রুততার সাথে ব্যাক চ্যানেল ওপেন করতে হবে, ব্যাক চ্যানেল ওপেন করে ওয়াশিংটনের সঙ্গেও কথা বলতে হবে। প্রয়োজনে ওয়াশিংটনের যারা পরীক্ষিত মিত্র দেশ আছে তাদের সঙ্গে কথা বলতে হবে, প্রবলেমটা বোঝাতে হবে, বোঝানোর পরে একটা ব্রিদিং টাইম নিতে হবে। কিন্তু আপনাকে শেষ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতেই হবে, কারণ সবাই যখন দিয়ে দিবে, সৌদি আরব, পাকিস্তান, সবাই, আপনি তো আর একা বলতে পারবেন না যে আমি স্বীকৃতি দিব না। আমি বলবো যে বিএনপি সরকারের উচিত হবে এই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল আবার ফিরিয়ে আনার মতো যে পাগলামো, এটা থেকে নিবৃত্ত হন। আপনারা বুঝছেন না যে এই সমস্ত সিদ্ধান্তের ফল কি হবে। আত্মহত্যা করবেন না, আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবেন না। আমেরিকার ফাঁদে পড়ে গেছেন। এখন চট্টগ্রাম জেলাটাকে, চট্টগ্রাম বিভাগটাকে কিভাবে মার্কিন ঘাঁটি না হওয়া থেকে রক্ষা করা যায় সেই ব্যবস্থা করেন, ব্যাক চ্যানেল ওপেন করেন। আমি আজকে আপনার চ্যানেলে যে 28 মে বলে গেলাম কথাটা, যে এটা যদি এখনই না করে এবং একেবারেই ব্যাক চ্যানেলে এই খলিলুর রহমানের মতো ক্যারানিন মার্কা লোক দিয়ে না, যাদের রিয়েল কমান্ড আছে আমেরিকাতে, তাদেরকে। আদারওয়াইজ যদি তারেক রহমান সাহেব মনে করেন যে খলিলুর রহমান সাহেব তো অনেক কিছু পারে, তা আপনি আমাকে বলেন না যে বাংলাদেশটা বিক্রি করে দিয়ে আসতে। দেখেন আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বসে লাঞ্চ করবে, ডিনার করবে, ব্রেকফাস্ট করবে, ওইটা তো আসলে কোনো কারণ না। আপনার সক্ষম লোক পাঠান, আপনার দলের ভেতরেই আমি বলছি যে অনেক সক্ষম লোক আছে দলের মধ্যে, না তাদের দলের বাইরে খোঁজেন, কনসালটেন্টস খোঁজেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও নিশ্চয়ই আছে, মানে কূটনৈতিক তৎপরতাটা তো একেবারেই বন্ধ হয়ে গেছে, মানে সবকিছুই হচ্ছে খলিলুর রহমান। বঙ্গ হামলীগ, এবং সেই ছবিতে আপনি আছেন, মাসুদ কামাল আছেন, আপনার সঙ্গে বাংলাদেশের যে অভিনেত্রীর কে একই মামলায় দেওয়া হয়েছিল মেহের আফরোজ শাহন, তিনি আছেন, আরেক সাংবাদিক জয় মামুন আছেন। মানে এরা সবাই আপনারা মিলে হঠাৎ করে হামের বিরুদ্ধে বলতে ডেইলি স্টার চলে গেলেন। এখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন আপনারা তো আম বিশেষজ্ঞ না, হঠাৎ আপনারা একত্র হলেন, ডেইলি স্টার কার্যালয়ে গেলেন আর আপনারাই হামের বিরুদ্ধে বললেন একসাথে। এটা কি বলবো, আপনি যে নামটা নিলেন এত দুর্গন্ধযুক্ত পিনাকি,
ওরে আমি আলোচনা আনতে চাই না, ও আমার পিছনে আসেই, কিন্তু সারা জীবনই থাকবে, ওর কোনো ইস্যু নাই। ওর বাজার খারাপ হলে তখন আনিস আলমগীর তার কাছে একটা ইস্যু হয়। এখন এখন ওর বাজার খুবই খারাপ, কেউ ওর পুষে না, কেউ ইলেকশন হয়ে গেছে তো, তারেক রহমান ক্ষমতায় এসছে, এখন ওর বাজার মন্দা। তো এখন দেখছে যে তার যে ছাগল পালে ঢাকা শহরে বা বাংলাদেশে, এই ছাগলগুলোকে এখন আবার কিছু খাদ্য দিতে হবে। তো নতুন খাদ্য হিসেবে এটা আমদানি করেছে, যেই অর্গানাইজেশন এটা আলোচনা করেছে, আমাকে দীর্ঘদিন থেকে অনুরোধ করছিল যে যাওয়ার জন্য। তা আমি মাসুদ কামাল ভাইকে জিজ্ঞেস করলাম, আমি নর্মালি এই সমস্ত অনুষ্ঠানে যাই না, মাসুদ কামাল ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা উনি যাবেন কিনা। তো ওনাকেও দাওয়াত দিয়েছেন, আমাকে বললেন। তো উনি বললেন যে চলেন, যাবো না কেন, শিশুদের হত্যার বিষয়ে তো আমাদের কথা বলা উচিত। তো গেলাম সেখানে, এবং আমি বোধহয় আমরা দুইজনই 30 মিনিট বেশি ছিলাম না, কারণ আমাদের অন্য একটা দাওয়াত ছিল, সেখানে থেকে চলে যাওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছি। তারা বলছে যে ঠিক আছে বলেন। সুন্দর আলোচনা হয়েছে সেই জায়গায়। আমি দেখলাম আমার আগে কথা বলেছেন এই যে শিশির মোড়ল, আপনার প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক রিপোর্টার। শিশিরদা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, এত সুন্দর করে উনি দেখিয়েছেন যে এখানে কিভাবে এখন স্বাস্থ্যের ঝুঁকিটা কিভাবে তৈরি হলো এবং কিভাবে কি অবহেলা এখানে তৈরি হয়েছিল। আরো কয়েকজন ব্যক্তি ছিল, আবু সাইদ ভাই ছিলেন, রাশেদা কে চৌধুরী ছিলেন, আরো অনেক, আপনি যাদের নাম বললেন তারা ছাড়াও অনেক বিশেষজ্ঞ এখানে ছিলেন, এবং বেশিরভাগই আমার কাছে মনে হলো যে এনজিও লোকও মনে হয়েছিল এখানে। তো যাই হোক, তো সেখানে আমার কি বিষয় ছিল, আমি কি বলেছি, আমি তো আম বিশেষজ্ঞ হিসেবে যাইনি। আমি তো তার আগের দিন না তার 2 দিন আগে একটা টক শো করলাম, সেখানে 4 জন ডাক্তার ছিল, আব্দুল তুষার সহ, মোস্তাক ভাই সহ। আমরা 2 জন, মাসুদ কামাল আর আমি ছিলাম শুধু ডাক্তারের বাইরে সাংবাদিকতার ছাত্র। তো এখন এগুলো আমরা বলছি কেন, এগুলা বলাতে মূল বিষয়টা হচ্ছে যে ইউনূসকে কিছু বলা যাবে না। ইউনূসকে কিছু বললে ওদের আত্মায় আঘাত লাগছে, ওরা মনে করছে জুলাইকে আক্রমণ করা হচ্ছে, কারণ ইউনূস জুলাইয়ের প্রতীক ওদের কাছে। কিন্তু ইউনূস যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেটা যে মানুষ জেনে যাক সেটা ওরা চায় না। ইউনূস যে এই হামের টিকা নিয়ে অবহেলা করেছিল, আমি কাল পরশু একটা রিপোর্ট দেখেছিলাম যে নতুন একটা টেলিভিশন স্টার নিউজ, তারা খুব একটা সুন্দর অনুসন্ধানী রিপোর্ট করেছে, আমার মনে হয় এরকম কেউ করেনি। তারা যেই পয়েন্টগুলো এখানে তুলে ধরেছে যে 25-25 পুরো বছরটাতে 2025 একটা ক্যাম্পেইন হয় নাই এটা নিয়ে। হ্যাঁ, তারপরে আপনার 24 ডিসিশন ছিল হাসিনা চলে যাওয়ার পরে এরা কি করবে, এবং বিশেষজ্ঞ কমিটিও বসেছিল, কিন্তু পুরো বিষয়টা দেখা গেল যে এরা টিকা কেনাতে চরম অবহেলা করেছে এবং সিস্টেমকে চেঞ্জ করেছে। ইউনিসেফ এর পরিবর্তে তারা নিজেরা অন্য কারিগরি কতগুলো এদের দিয়ে কতগুলো ওদের দিয়ে কেনা বসে ডিসিশন নিয়েছিল, এবং ডিলে। তারপরে এই ওদের অনুসন্ধানী রিপোর্টটাতে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে চরম অব্যবস্থাপনা ছিল, এবং 18 মাস কোনো ক্যাম্পেইন হয় নাই, এবং ভিটামিন A+ টিকা দেওয়ার কথা যেটা পুষ্টির উপর নির্ভরশীল বা ইমিউনের উপর নির্ভরশীল, সেটা ওরা দেয় নাই। এবং স্বাস্থ্য খাতে দায়িত্বরত যে কর্মকর্তাগুলো ছিল এরাও ঠিকমতো দায়িত্ব পালন করে না, স্ট্রাইক এবং আদার্স কিছুতে চলে গিয়েছিল, এবং অনিয়মিত টিকাদান ছিল। এগুলাই আমি বলে এসেছি, এবং এইটাই বলে এসেছি যে এই যে মহিলা ইউনূসের বান্ধবী কোটায় যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে, সে কোন কোটায় কোন বিশেষজ্ঞ হয়ে আলাপ করতে যায়। আমি যদি আওয়ামী টিকা নিয়ে কথা বলছি কেন, এবং তাহলে আমি হইলাম যে আওয়ামী লীগকে খুঁজে আনার বিষয় হয়ে গেল। এরা সবকিছুতে আওয়ামী লীগকে দেখতেছে, হাসিনাকে দেখতেছে। শেখ হাসিনা কোথায় শেখ হাসিনার বাংলাদেশে চলে এসছে আমি দেখি না। কারণ এরা আতঙ্কে ভুগতেছে, কারণ এটা আতঙ্কে ভুগছে এই জন্যই যে শেখ হাসিনা চলে যাওয়ার কারণেই তো এই যে ইউনূসের ওসিলায় এরা বিভিন্ন মিডিয়া খুলেছে, মিডিয়া দখল করতে পেরেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, বাণিজ্য প্রতিষ্ঠান দখল করতে পেরেছে, বিজ্ঞাপন বাণিজ্য দখল করেছে, বিভিন্ন টেলিভিশনে হেড হয়েছে, বিভিন্ন জায়গায় পত্রিকার হেড হয়েছে। এগুলো তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে এদের হয়েছে, এখন ইউনূস এদেরকে দিয়েছে, এবং এটাকে দিয়ে এরা এই সরকারকে আবার চোখে ধুলি লাগাই দিতে চায় যে শেখ হাসিনা যেরকম কতগুলো সাংবাদিক তৈরি করেছিল যে তার তবলা বাজানোর জন্য, এরাও ঠিক একই স্টাইলে এই ইউনূসের তবলা বাজাবে আর এই গুপ্ত বাহিনী হয়ে তারেক রহমানের আবার হালুয়া রুটি খাবে। এই জায়গায় বাধা হয়ে যাচ্ছে। এখন ইউনূসের বিরুদ্ধে কিছু বললে এদের কাজ চলে যাচ্ছে। আপনি এই যে পিনাকি মিনাকি এগুলোর কথা বলছেন, এগুলো সব এক সূত্রে গাঁথা। আপনারা
আপনারা শুধু ইউনূসের বিরুদ্ধেই বলে যাচ্ছেন কেন? মানে আপনাদের মানে এখন দাবিটা কি? মানে আপনারা এই যে ধরেন তারেক রহমান সরকার, তারেক রহমান তো আপনাদেরকে ভীষণভাবে সম্মানিতও করেছেন। আব্দুল নূর তুষার, মাসুদ কামাল তাদেরকে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানিয়েছেন, তারা লাঞ্চ খেয়ে এসেছেন প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে, আপনাকে ফোন করেছেন ঈদে, সৌজন্য ফোন। তো মানে আপনারা তারেক রহমান সরকারের কাছে কি দাবি করছেন? মানে ইউনূসের বিচার করা, মানে না হলে এই যে হামের টিকা ইউনূস আনেন না, এর মানে কি প্রতিকার চাচ্ছেন? কারণ তারেক রহমান সরকারে তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান তো বলেছেন যে ইউনূস সাহেবের শিশু মৃত্যুটা তার উদ্দেশ্য ছিল না, মানে টিকা আনতে গাফিলতি হয়ে। আমিও তো সেটাই বলছি, আমিও তো জাহিদের সঙ্গে একই সুর মিলে বলছি, শিশু হত্যা উদ্দেশ্য ছিল না, কিন্তু তার অব্যবস্থাপনা, তার যে অদক্ষ লোকদেরকে সমাবেশ করেছে, এই যে ভদ্রমহিলা যার কথা আমরা বারবার বলছি, ইউনূসের বান্ধবী কোটায় যে স্বাস্থ্য উপদেষ্টা হলো, তার কি যোগ্যতা ছিল?